সেই প্রভু শ্রী রামচন্দ্র ও লক্ষ্মণ ও সীতা। তাই শ্রীরামচন্দ্রের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন ওস্তাদ পঙ্কজ কুমার মাহাতো। লক্ষ্মণের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন রাকেশ চন্দ্র মাহাতো এবং মাতা সীতার ভূমিকা নৃত্য পরিবেশন করে দেখাবেন ডাক্তার সনাতন মাহাতো। শোনো শোনো ভাই লক্ষণ, শোনো, এই গভীর অরণ্যের উপর দিয়ে ঘুরতে ঘুরতে অনেক ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়েছি ভাই।
তাই আমি বলছি এই পাতার কুটিরের মধ্যে কিছুক্ষণ বিশ্রাম করে নেওয়া যাক, এই কুটিরের মধ্যে কিছুক্ষণ বিশ্রাম করে নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। এই গভীর অরণ্যের উপর দিয়ে ঘুরতে ঘুরতে অনেক ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়েছি, তাই এই কুটিরের মধ্যে কিছুক্ষণ বিশ্রাম করে নেওয়া যাক, বিশ্রাম করে নেওয়া যাক। তাই দর্শক মন্ডলী, এদিকে সেই লঙ্কাপতি রাজা রাবণের বোন শূর্পণখা সেই বনের পথ দিয়ে ঘুরতে ঘুরতে পঞ্চকোটির বনে তাদের কুটিরের দিকে করিতেছেন আগমন। চোখের জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি। হাই রে মনের আশা আজ পুরেনি, হাই রে ফুলের কোলে আজ ফুটেনি। লঙ্কাপতি রাজা রাবণের বোন শূর্পণখা, তাই শূর্পণখার ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন আপনারা আমার সকলের সুপরিচিত রূপচাঁদ মাহাতো। বন্ধরে তুমি কথা রইলা রে আমার, বন্ধরে তুমি কথা রইলা রে। তোমায় আমি দিনে রাতে, তোমায় আমি দিনে রাতে বুঝে বলি রে আমার, সোনা বন্ধরে তুমি কথা রইলা রে আমার, সোনা বন্ধরে তুমি কথা রইলা রে। আমি আশ্চর্য দেখছি এখানে এই গভীর অরণ্যে পঞ্চকোটির বনে একটি ছোট্ট পাতার কুটির করে দুই বনবাসী এখানে রয়েছে। কারা এরা? কিবা হেতু এসেছে এই গভীর অরণ্যে? কোথায় ধাম? কিবা এদের নাম? কিবা কারণে এসেছে এরা এই গভীর অরণ্যে? না না না, আমাকে এদের পরিচয় জানতে হবে।
কি বা হেতু এসেছে এখানে? এদেরকে দেখে তো মনে হচ্ছে না এরা কোনো বনবাসী। এদেরকে দেখে তো মনে হচ্ছে এরা কোনো রাজার পুত্র, রাজকুমার। না না না, আর আমি বিলম্ব করব না। এদের কি সুন্দর রূপ, যৌবন, চেহারা! এদেরকে দেখে তো আমি প্রেমে মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি এদের কাছে যাবই, এদের পরিচয় আমি জানবই। না না, আর বিলম্ব করব না, আমি এক্ষুনি যাব। কিন্তু না 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 না, আমি যদি এই রাক্ষসী রূপ ধারণ করে তাদের কাছে যাই, তাহলে তো তারা ভয়ে পালিয়েও যেতে পারে। বরং আমি এক কাজ করি, আমি আমার মায়াবী বিদ্যা দিয়ে এক সুন্দরী রূপসী যুবতী রূপ ধারণ করে এদের সম্মুখে যাব। এতক্ষণে সেই রাক্ষসিনী তার মায়াবী বিদ্যা দিয়ে এক সুন্দরী রূপসী যুবতীর রূপ ধারণ করে ছুটে চলেছেন রাম লক্ষ্মণের সম্মুখে। এ ভাই ঘুটায়া ধারে রাতে, আমি যাতেছিলি বাড়ির পথে। আর কি গো? এগো ঘুটায়া ধারে রাতে, আর আমি যাতেছিলি বাড়ির পথে। এমন ব্যাপার? আমি বাজায় গেলি সয়া কুইলের ঝুড়ে। চমৎকার। আমি বাজায় গেলি সয়া কুইলের ঝুড়ে। আর দিদিল সয়া কুইলে ছাড়িলে না ছাড়ে। আমি বাজায় গেলি সয়া লাইটের ঝুড়ে। দিদিল সয়া কুইলে ছাড়িলে না ছাড়ে। বাজায় গেলি সয়া কুইলের ঝুড়ে। বারে বারে দিদিল সয়া কুইলে ছাড়িলে না ছাড়ে। চমৎকার। বাজায় গেলি সয়া কুইলের ঝুড়ে। দিদিল বাবাই বাড়ির কোটে উড়ে হোটায়া ধারাতে যাতে ছেলে বাড়ির কোটে। চড়ে আচ্ছা গুলে চড়ে দিদিল ফুলে চড়ে চড়ে চোরা ফুলের ডালে বাজায় গেলে চোরা ফুলের ডালে। দিদিল শোনো যুবক, শোনো। কোথা থেকে এসেছো? কিবা তোমাদের নাম, কিবা তোমাদের ধাম, কিবা হেতু এসেছে এই কাঞ্চন বননে? শোনো যুবতী, শোনো। আমরা এসেছি অযোধ্যা থেকে। আমরা হলো অযোধ্যা রাজা দশরথ নন্দন রাম। এ হলো আমার ভাই লক্ষ্মণ। আমরা এসেছি আমার পিতার আজ্ঞা পালন করার জন্য 14 বছর বনবাস কাটাতে এখানে। কি বলছো রাম, কি বলছো তুমি? তুমি তোমার পিতার আজ্ঞা পালন করার জন্য এখানে 14 বছর বনবাস কাটাতে এসেছো? না 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 রাম, না। আর তোমাকে বনবাসী হয়ে থাকতে হবে না।
তোমাকে আর বনবাসী হয়ে থাকতে হবে না। তোমার এত সুন্দর রূপ যৌবন চেহারা দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি। তাই তুমি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করে নাও, আমি তোমাকে স্বামী রূপে গ্রহণ করে নাও। না 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 সুন্দরী, না, তা হতে পারে না। আমি তোমাকে কিছুতেই স্ত্রী রূপে গ্রহণ করে নিতে পারবো না, কারণ আমি হলাম বিবাহিত। আমার রয়েছে সহধর্মিণী সীতা। তুমি যাও বরং আমার ভাই লক্ষণের কাছে গিয়ে দেখো, সে যদি তোমাকে বিবাহ করে তাহলে তাতে আমার কোনো আপত্তি রইবে না। তুমি তার কাছেই গিয়ে দেখো। ঠিক আছে, ঠিক আছে, আমি সেই লক্ষণের কাছেই যাব। আমি লক্ষণকেই বিবাহ করব। লক্ষণ, লক্ষণ, তুমিও তো তোমার দাদার চেয়ে কম নও। তোমারও কি সুন্দর রূপ যৌবন চেহারা, তাই তুমি আমাকে স্ত্রী রূপে স্বীকার করে নাও, আমি তোমাকে স্বামী রূপে মেনে নিলাম। না 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 না, তা হতে পারে না, তা হতে পারে না কন্যা, তা হতে পারে না। আমি এখানে নিজের সুখের জন্য আসিনি, আমি এসেছি আমার দাদার বৌদির সেবা করতে। তাই তুমি ফিরে যাও। কি কি বললে ওরে যুবকরা? তোমরা এক তুচ্ছ নারীর কারণে আমাকে অবহেলা করছো। তাহলে তাহলে তোমরা জানো না আমি কে কে এবং কি করতে পারি। এই তুচ্ছ নারীকে যদি আমি খেয়ে ফেলি তাহলে তো তোমরা আমাকে বিবাহ করবে। দেখি 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 কোথায় কোথায় সেই নারী, কোথায় কোথায় সেই নারী, কোথায় কোথায় বাজাও বাজাও বাজাও, কোথায় কোথায় সেই নারী, তাকে আমি খেয়ে ফেলবো। শোনো শোনো ভাই লক্ষণ, শোনো, যাও যাও, তুমি তোমার বৌদির সাহায্য করো ভাই, যাও তুমি তোমার বৌদির সাহায্য করো। কোথায় কোথায় সেই নারী, কোথায় কোথায় সেই নারী, আমি তাকে খেয়ে ফেলবো আজ। কি করলে ওরে দুষ্টুরা? এত বড় আমার সর্বনাশ করলে তোমরা। তোমরা জানো না, তোমরা জানো না, তোমরা নিজের মৃত্যুকে নিজেই স্মরণ করেছো, আমার নাক কান ছেদন করেছো। তোমরা জানো না আমি কে? আমি সেই লঙ্কাপতি রাজা রাবণের বোন শূর্পণখা। এই খবরটা যদি আমার দাদা কৌরব দূষণকে দিই, দেখি দেখি তাহলে তোমাদের কে বাঁচায় তাদের হাত থেকে। আমি যাই, আর বিলম্ব করবো না, এক্ষুনি এই খবরটা আমার দাদা কৌরব দূষণকে দিই। শোনো শোনো দাদা, শোনো, এই যে রাক্ষসিনী বলে গেল তার নাকি দুই ভাই কৌরব দূষণ আসবে, তাহলে তারা সেই অসুরের দল যদি আসে তাহলে কি হবে দাদা? তাহলে কি হবে? শোনো শোনো ভাই লক্ষণ, শোনো, তুমি কোনো চিন্তা করো না ভাই, তোমরা কোনো চিন্তা করো না। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি তোমাদের কোনো হতে দেবো না ভাই। আমি যেমন ভাবে মা কৌশল্যার থেকে বলে এসেছি তেমনি ভাবে তোমাদেরকে আবার অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যাব। তোমরা কোনো চিন্তা করো না। ঠিক আছে, ঠিক আছে দাদা, ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আমাদের আর চিন্তার কোনো নাই প্রয়োজন। এবার চলুন দাদা, চলুন আবার বনে যাই, বনের মধ্যে গিয়ে কিছু ফল মূল নিয়ে আবার ফিরে আসবো আমাদের কুটিরে।
সেই লঙ্কাপতি রাজা রাবণের দুই ভাই ঘোর দূষণ, তা তাদের রাজসভার দিকে করিতেছেন আগমন। আহা বাবা রে, এ ভাই পুলো সবন সেন্দা এ জনম করি ই আর পর নারী তুমি আনিলে হরি একই কর বিচারে। ভাই রে, এ ভাই পুলো সবন সেন্দা ই জনম করি ই বারে 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 ওস্তাদ রে, আর পর নারী তুমি ই আনিলে হরি আরে একই কর বিচারে। এই রাজ্য ধনমতি পাপ করবে মতি, এই রাজ্য ধনমতি পাপ করবে মতি, বিপদ কেন গো তাও হে বারে 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 ওস্তাদ রে, জনকিতে কাজনাই তোমার জনকিতে কাজ নাই হে এ জনকিতে কাজনাই রাবণের দুই ভাই ঘোর দূষণ, তাই ঘোর দূষণের ভূমিকায় নৃত্য পরিবেশন করাবেন দুই উদীয়মান তরুণ নৃত্যশিল্পী রাহুল সিং নায়ক ও দেবা সিং সর্দার। বাবাই ও তাও হে সখী রে সখী রে সখী রে ও তো খানার পারি হে মারো জনকিতে কাজ বাবাই আচ্ছা 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 যদি ভালোবাসা জীবনের পাশা গো করিস যদি
আচ্ছা আচ্ছা শিশু কালে এখন কেনা গেলে ভুলে গো সেখানে তোর শিশু কালে এখন কেনা বাবাই কত ছোলা কথা বলে কত ছোলা কথা বলে কালে আসালে মজালে মধু মজায় কালে আসালে মজালে না 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 সবাই দেখে মন পড়িলে কে বাদে মন পড়িলে সবাই দেখে মন পড়িলে কে বাদে কে মনের আগুন জ্বলে দিগো মনের আগুন জ্বলে দিগো নিবে না জ্বলে গো কি বলবো তোরে ওঠালে দিলে গায়ের পরব লক্ষিণা করে আলি বাপের ঘর পারে ভাই গায়ের পরব লক্ষিণা করে আলি বাপের ঘর মনে হলে চোখের জলে ভিজার চাদর মনে হলে চোখের জলে ভিজার চাদর এখন বিহা করে রে বধু বহু পায়ে রে বধু হয়ে রে নূতন নূতন বহু পায়ে রে বধু তোকে কত ভালোবাসে করে দিয়া তো ভালোবাসে করে দিয়া তো মনে হলে চোখের জলে ভিজার চাদর মনে হলে চোখের জলে ভিজার চাদর এখন বিহা করে রে বহু পায়ে রে বধু হয়ে রে নূতন এখন বিহা করে রে বহু ঘরে চোর জামাই ছিল ঘরে ঘরে চোর জামাই ছিল তোর ঘরে তোদের ঘরে তোদের ঘরে তোর জামাই ছিল ছেড়ে দিল ঘরে ঘরে তোর জামাই ছিল ছেড়ে দিল ঘরে ঘরে তোর জামাই ছিল কালো সোনা বিজয় করে আমার গোনা
শোনো ভাই খোর শোনো, এই নারীর কণ্ঠস্বর মনে হচ্ছে আমাদের বোন শূর্পণখার। তাহলে কি শূর্পণখা কোনো বিপদে পড়েছে ভাই? তাহলে কি শূর্পণখা কোনো বিপদে পড়েছে? দাদা দাদা, চেয়ে দেখো দাদা, চেয়ে দেখো, আমার কত বড় সর্বনাশ হয়েছে দাদা। চেয়ে দেখো আমার কত বড় সর্বনাশ হয়েছে, চেয়ে দেখো তুমি। ওরে 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 বোন, ওরে বোন, তোর কি করে এত বড় সর্বনাশ হলো? কে তোর এত বড় সর্বনাশ করলো? কি করে তোর এত বড় সর্বনাশ হলো বোন? জানি না দাদা, জানি না কোথা থেকে সেই পঞ্চকোটির বনে দুই বনবাসী এসেছে, তারাই আমার এত বড় সর্বনাশ করেছে, আবার নাক কান ছেদন করেছে। কি কি বললি ওরে বোন, কি বললি? পঞ্চকোটির বনে দুই বনবাসী এসেছে, তাদের এত বড় স্পর্ধা? তারা জানে না, তারা জানে না তুমি কে? তুমি সেই লঙ্কাপতি রাজা রাবণের বোন শূর্পণখা। আও আও, তোর এত বড় স্পর্ধা? চলো চলো বোন, চল, এক্ষুনি আমাদের দেখিয়ে দিবি। চল, কোথায় সেই দুই বনবাসী? তাদের উপযুক্ত শাস্তি দেবো, চল দেখিয়ে দিবি। কোথায় 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 ওরে আমার মন্ত্রী সৈন্যসাথে পরিগণ, তোমরা ছুটে এসো ভাই, তোমরা ছুটে এসো আমাদের সম্মুখে। শোনো শোনো ভাই, শোনো শোনো রে আমার মন্ত্রী ভাই, ওরে আমার মন্ত্রী ভাই, আমরাকে এখনই ছুটে যেতে হবে সেই পঞ্চকোটির বনে। সেখানে দুই বনবাসী এসেছে, তারাই আমাদের বোন শূর্পণখার নাক কান ছেদন করেছে। চলো ভাই, আর বিলম্ব করবো না, এখনই কোনো যুদ্ধের আয়োজন। চলো সেই পঞ্চকোটির বনে।
তাই দর্শক মন্ডলীগণ, এদিকে সে প্রভু শ্রী রামচন্দ্র ও লক্ষ্মণ স্ত্রী সীতাকে নিয়ে বনের কিছু ফল বন নিয়ে আবার তাদের কুটিরের দিকে করিতেছেন আগমন। মঙ্গল ভবনায় মঙ্গল আরি পারে ভাই দ্রবভূত দশরথ হজির বিহারি রাম সিয়া রাম জয় পারে ভাই সিয়া রাম জয় জয় রাম ভবনায় চোখের জলে আমি দেখতে লেছি পারে চোখের দেখায় আমি চোখে দেখেছি আইরা ফুলের কলিয়া ফুটে রে আইরে তবু আমি আশা ছাড়ি রে দাদা শোনো, দাদা শোনো, তোমরা সীতা মাতাকে নিয়ে কুটিরের মধ্যে বিশ্রাম করো, আমি রইলাম এই কুটিরের প্রহরী। তাই আমি কুটিরের দ্বারে প্রহরী হিসাবে রইলাম, এই কুটিরের দ্বারে প্রহরী হিসাবে রইলাম। দেখো দেখো দাদা, দেখো চেয়ে দেখো, এরাই সেই দুই বনবাসী, এরাই আমার এত বড়ই অপরাধ করেছে, এরাই আমার এত বড় সর্বনাশ করেছে। ওরে ওরে দুই বনবাসী, তোদের এত বড় স্পর্ধা, তোরা জানিস না, তোরা জানিস না তোরা কার গায়ে হাত দিয়েছিস, কার না কান ছেদন করেছিস। আমরা হলাম সেই লঙ্কাপতি রাজা রাবণের দুই ভাই। এক্ষুনি এক্ষুনি তোদের পাঠাবো আমরা জমালয়ে। কি বললে রে দুষ্টু দুরাচারী পাপী কুলাঙ্গার অসুরের দল, তোদের এত বড় স্পর্ধা, তোরা আমরা দুই ভাই রাম লক্ষ্মণকে পাঠাবি জমালয়ে। আই আই তবে যুদ্ধ কর, দেখি দেখি কার মাহতে সর্বশক্তি ধরে যুদ্ধ কর। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ
এতক্ষণে রাম লক্ষণের হাতে সেই অসুর ঘোর দূষণের হইল নিধন। জয় জয় শ্রীরাম, বলো বলো সিয়াপতি রাম